গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় না সব থেকে আগে যেটা আমি শুরু করেছি ফ্রিজ পরিষ্কার করা। ফ্রিজ থেকে আমি জিনিসগুলো বের করতে গেলাম, দেখলাম হঠাৎ করে ভেতরে বোধহয় তরকারি বা কোনো রকমে হাত লেগে পড়ে গেছে। আসলে ফ্রিজটা তো সবাই খোলে, এবার কি হয় আমি ছাড়া আর কেউ পরিষ্কার করার নেই, আর বলবেও না যে পড়ে গেছে বা নোংরা হয়েছে এটা পরিষ্কার করতে হবে, সেটাও কেউ বলবে না। তো আজকে সকালবেলা উঠে যখন দেখলাম যে চারিদিকে এরকম ডাল নাকি পড়ে গেছে, তো আমি আর রিস্ক নিলাম না, যে না একবার একটু পরিষ্কার করেই নিই, নাহলে অন্য কাজে হাত দিতে থাকলে ওই কাজই হতে থাকবে, এই পরিষ্কারের কাজ আর হবে না। কালকে ব্লগ দিতে পারিনি বলে ভুল হবে, দিইনি ইচ্ছা করে। মাঝে মাঝে মন টোন ভালো লাগে না, বিরক্ত লাগে, তখন মনে হয় না থাক একটা দিন স্টপ দিই। তো এরকম করে করে যদিও এই মাসে মোটামুটি 2-3টে গ্যাপ আমার নেওয়া হয়ে গেছে, প্রায় 3টের মতো বা 3 দিনের মতো আমি ভিডিও দিইনি। ঠিক আছে, চলবে, আবার কি, নিজেকে ক্ষমা করে আজকে ব্লগটা আবার শুরু করলাম। আজকে বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেছে কমপ্লিট, এরপরে রান্নার দিকে হাত দেবো, এগুলোকে পরিষ্কার করে নিই। আর আজকে আমার বিট গাজরের দিন নয়, মানে বিট গাজরের রস খাওয়ার দিন না, ওইটা যেদিন থাকে না আরও একটা চাপ লাগে, ওই সমস্ত কেটে কুটে রস বানানো নিজের জন্য ভালো লাগে না। তো ঠিক আছে, তো এরপরে আমি ফ্রিজ পরিষ্কার করে সোজা যাব শুক্তো রাঁধতে। তো অনেক দিন ধরেই ভাবছি শুক্তো করবো, আর ফ্রিজে যে কটা সবজি আছে না সব কটা মানে শুক্তোর সাথেই যাবে, শুধুমাত্র বড়িটা মিস্টার মুখার্জিকে আনতে বলেছি, কারণ আমার কাছে মুসুর ডালের বড়ি আছে, শুক্তোর যে বড় বড়ি ওটা শেষ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে আমি মানে ঘর পরিষ্কারের কয়েকটা কাজ করেছি, আমার ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, যাচ্ছে তাই কি ফেলেছে যাই না। তো ফ্রিজটাকে পরিষ্কার করলাম, যদিও পুজোর পরিষ্কার আলাদা টাইমে হবে, কারণ ওইগুলো পুরো একদম ডিপ ক্লিনিং হয়। এরপরে আমি আজকে বানাবো, শুক্তো বানাবো। অনেকদিন ধরেই ভাবছি শুক্তো খাবো, এই শুক্তো খাওয়া হচ্ছে না। আজকে বৃহস্পতিবার আছে, আজকে শুক্তো বানাবো। তো শুক্তোর রেসিপি অনেকের কাছে অনেকের রকম হয়। আগে একবার বলেছিলেন যে রাঁধুনি কেন ফোড়ন দাওনি, রাঁধুনি তো 5 ফোড়নের মধ্যেই থাকে, আবার আলাদা করে রাঁধুনি ফোড়ন দিতে যাবো কেন? তো সেজন্য আমরা 5 ফোড়নই দিই, রাঁধুনি ফোড়ন দিই না। অনেকে হয়তো শুধু রাঁধুনি ফোড়ন দেন, বাট আমরা 5 ফোড়ন দিই। এটা দাও। হ্যাঁ হ্যালো, কাটবে থাকো না, অনেকক্ষণ কথা হয়ে গেছে, যে যা কাজ করবে এবার। আমি বলছি তুমি কি শুক্তো খেতে পছন্দ করো? তো হ্যাঁ খুবই, আমি যে কোনো বাঙালি ডিশ পছন্দ করি। তুমি করো শুক্তো, করো আলু ভাজা, শুক্তো নয় ইট শুক্তো, ওই তো কয়ে তয়ে। হ্যাঁ শুক্তো করো, পোস্ত দিয়ে আলু ভাজাটা করো, এমনি হয় না। সকালে আজ কুমড়ি হচ্ছে, গরম গরম কুমড়ি ভাজা ভাতের সাথে, ডাল হবে, শুক্তো হবে, কুমড়ি ভাজা হবে, আর কি। এই কড়াটা সেদিনে পুড়ে গেছে, ঠিক আছে, বাবা পুড়িয়েছে ম্যাগি করতে গিয়ে। আর এই মশলাটা না আমি একবারে বেশি করে করে রেখে দেবো, কারণ মাঝে মাঝে যদি শুক্তো হয় বা এমনি নর্মালি লাবড়ার তরকারিতে এই ভাজা মশলাটা দিলেন একটু শুক্তোর ফ্লেভার লাগে, বেশ ভালো লাগে খেতে। তো ওটা একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে শুক্তোর জন্য এই যে বড় বড়িগুলো ভেজে তুলে রেখে দিয়েছি, অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি। আর এই বড়িগুলোর টেস্ট এত ভালো কি বলবো। সত্যি কথা বলতে কি, বাঙালিদের মধ্যে ডিফিকাল্ট রান্নার মধ্যে যদি কিছু পড়ে সেটা হচ্ছে শুক্তো। শুক্তো রান্নার কিন্তু একটা মানে হাত চাই যাকে বলে। আমার মা যেমন অসাধারণ শুক্তো বানায়, হয়তো প্রপার নিয়মে বানায় না, ওর মধ্যে অনেক কিছু সবজি এরকম দেয় যেটা শুক্তোতে দেওয়া হয় না, বাট তা সত্ত্বেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যেরকম আমি মায়ের রেসিপি ফলো করে এটা ট্রাই করেছি, বাট আমার মা শুক্তোর মধ্যে হলুদ দেয়, অনেকে আবার হলুদ দেয় না। ইনফ্যাক্ট আজকে আমিও হলুদ দিইনি, আমিও একদমই শুক্তোটা যেরমভাবে করে সেরমভাবেই করেছি। তো রিভিউ ভালোই ছিল। আমার শ্বশুরমশাই বিশেষ করে শুক্তো খেতে ভীষণ ভালোবাসেন, আর উনি নাকি পুরো ভাতটা শুক্তো দিয়েই খেয়ে নিয়েছেন। আসলে শ্বশুরমশাই যখন খান তখন তো আমি ওপরে নদীকে খাওয়াই, তাই শুনতে পাই মা যখন বলে যে মা বলল আজকে শুক্তোটা খুবই ভালো হয়েছিল এবং তোর বাবা দারুণ খেয়েছে। আর শুক্তো সত্যি কথা বলতে কি অনেকের পছন্দ, আমার মোটামুটি পছন্দ, আমার বিশাল ভালো লাগে সেরকম না। মিস্টার মুখার্জি যেমন ভীষণ পছন্দ করে, ও শুক্তো দিয়ে গোটা ভাত খেয়ে নিতে পারবে, ইনফ্যাক্ট আজকে খেয়ে গেছেও। আমাদের আজকে বড়ার ঝোল বা এক্সট্রা সেরকম কিছু করিনি, বেসন বড়া বা পাঁপড়ের ঝোল। তো আমাদের শুধু ডাল, এদিকে শুক্তো, এদিকে কুমড়ি ছিল, মানে কুমড়োর বড়া আর কি যাকে বলে, যেটাকে কুমড়ি। আর যেন কি ছিল, হ্যাঁ ওই পোস্ত দিয়ে আলু ভাজতে বলেছিল মিস্টার মুখার্জি, চৌকো চৌকো করে কেটে, ওটাই করেছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন ওই কাজঘর মানেই কিন্তু শুক্তো আলু পোস্ত মাস্ট ছিল, বিশেষ করে দুপুরের রান্নার মধ্যে। এখন তো এইসব রান্নাগুলো উঠেই গেছে, মানে যাকে বলে ওই সমস্ত রাধাবল্লভী, চিলি চিকেন, তারপরে ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, হ্যানা ফ্রাই, তানা ফ্রাই, সেই শুক্তোর কনসেপ্ট উঠেই গেছে। তো ঠিক আছে, এই কনসেপ্টগুলো আমাদের বাড়িতেই বেঁচে থাকবে, ঘরের মধ্যে আর কি। দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো। সত্যি কথা বলতে কি, এই পোস্ত দিয়ে আলু ভাজা আমি কোনোদিন করিনি, যদিও এটা খুবই সিম্পল। আলুটাকে ভেজে ওই নুন হলুদ দিয়ে লাস্টে একটু পোস্তটা ছড়িয়ে হালকা একটু ভেজে ওই পোস্তর ক্রিসপিনেসটা থাকবে, আর ওটাই খাওয়া। কিন্তু আজকে এটাই ছিল শো স্টপার, জানেন, বিশ্বাস করুন, ডাল দিয়ে মেখে আলু ভাজার কুমড়ি দিয়ে খেতে যে কি ভালো লাগছিল।
যেদিন ওই হাবজি গাবজি তরকারি খেতে ভালো লাগবে না তখন ওই ডাল দিয়ে মেখে এরকম পোস্ত ছড়িয়ে আলু ভাজা করব। অনেকে আবার লম্বা লম্বা করে কেটেও করে, বাট কেন জানি না আজকে আমি চৌকো চৌকো করে কাটলাম। তো বেশিরভাগ কাজ বাড়িতে আমি কিন্তু চৌকো চৌকো পোস্ত দিয়ে আলু ভাজাই দেখেছি। আপনারা কিরকম করে খান, লম্বা লম্বা না চৌকো চৌকো, কমেন্টে জানাবেন। রান্না দেখিয়ে দিই। এখানে আছে ওই পোস্ত দিয়ে আলু ভাজা। আগে ডালটা আমি কারি পাতা, শুকনো লঙ্কার তেঁতুল দিয়ে করেছি, মানে একটু টক টক হবে আর কি। এখানে আছে কুমড়ো ফুলের বড়া গরম গরম, হয়েছে ঢেঁড়স দিয়ে সরষে দিয়ে, আর এই হলো শুক্তো। আর বাবার একটা ঝোল লাগে সেই জন্য বেসন বড়া দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে। রান্না করতে করতে আমার নিজেরই খাওয়া হয়নি, আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে। বাইরে দেখলেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এই দেখুন আমি কোরিয়ান স্টাইল ম্যাগি করেছি, একদম ঝরঝরে চিলি ফ্লেক্সের রসুন দিয়ে, আর সাথে এই টি মশালা দিয়ে দুধের চাটা বানিয়েছি। আর এই গুঁড়ো দুধের ঘন করে চা, সাথে এই টি মশালা তো একদম পোয়া বারো তারও, ব্যাপারটা দারুণ জমেছিল। আর এই বৃষ্টির ওয়েদার দেখতে দেখতে আমি খাচ্ছি, চায় চুমুক দিচ্ছি, আর বিশেষ করে এটা আমার মি টাইম, দারুণ লাগে। এই রান্নাবান্না কমপ্লিট করে উপরে এসে বসে নিজের মতো হালকা মিউজিকটা চালিয়ে এইগুলো যে কি ভালো লাগে আমার, মানে প্রচণ্ড স্যাটিসফ্যাকশন। ম্যাগিটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। আর আমি ম্যাগি খেতে তর নেই, মিস্টার মুখার্জি আজকে পুজো হয়ে গেছে, ও বললো আমাকে খেতে দিয়ে দাও, তাড়াতাড়ি বেরোবে। তো এখানে ভাত বাড়ছি, ভাতটা না পুরো গরম ছিল যাকে বলে, সেই ভাতটা নামানো হয়েছিল। তো একটা বাটিতে আমি শুক্তো দিয়ে দিচ্ছি, ওকে একটু বেশি করে শুক্তো দেবো কারণ ও পছন্দ করে। আর কচু দিতে না শুক্তো টেস্টটা অনেক বেটার হয়ে গেছে, মানে ভালো লাগছে খেতে। তো আর একটা বাটিতে আমি ডাল দেবো, আর ডালটা যে কি ভালো হয়েছিল কি বলবো, একদিন এরকম ট্রাই করে দেখবেন। সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে, তারপর একটু তেঁতুল, অল্প একটু তেঁতুল গুলে ওইটার মধ্যে দিয়ে লাস্টে একটু সাম্বার মশলা ছড়িয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবেন, দুর্দান্ত খেতে লাগে। ডালটা কেমন হয়েছে বলো? দারুণ সাম্বার ডাল না, এটা তেঁতুল দিয়ে সাম্বার মশলা দিয়ে করেছি, অন্য ধরনের লাগছে, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে। ওইটা দিয়ে কুমড়ি দিয়ে আলু ভাজি দিয়ে খেয়ে নাও, আর পরে লাস্টে শুক্তোটা দিয়ে খাবে। আচ্ছা, আজকে নইদের ওই যে ইউনিট টেস্ট হয় না প্রত্যেক মাসে, তো ওর খাতা বেরিয়েছে, বেঙ্গলি খাতা। তো এবার হয়েছে কি, মানে জেনারেলি যতই পড়াও না কেন ওই আনকমন জিনিসগুলোই আসে, মানে স্কুলের এক্সারসাইজ বুকে যা দেওয়া থাকে, ধরুন কোনো জিনিসের অর্থ দেওয়া আছে, সেটার অর্থ আসে না, ওটার বাক্য রচনা চলে আসে, মানে এরকম ভাবে আসে আর কি। তো ঠিক আছে, এটা আমি ইউজ টু হয়ে গেছি, যা হবে হবে। তো আমি ওকে ইঙ্গিতের, স্কুলে যেরকম করানো হয়েছিল ইঙ্গিত দিয়ে যে অর্থটা, ইঙ্গিতের অর্থ পড়ানো হয়েছিল আর ইঙ্গিতের স্পেলিং পড়িয়েছিলাম। তো এখন ইঙ্গিত দিয়ে এসেছে বাক্য রচনা। এবার বাক্য রচনা যে এসেছে, এবার নর্মালি ভেবে দেখুন ক্লাস 2 এর একজন ছাত্রী, যেহেতু ইংলিশ মিডিয়ামে প্রথম থেকে পড়ে এসেছে, বাংলা সম্পর্কে অত জ্ঞান নেই, ইভেন আমাদেরও থাকতো না, আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তার সত্ত্বেও 7 বছর বয়সে যদি ইঙ্গিত দিয়ে বাক্য রচনা আসে, আর সেটা যদি কেউ করিয়ে না থাকে, মানে আমরা প্র্যাকটিস করাইনি গার্জেনরা বা টিচার, তো সেই জন্য কি হয়েছে, ও মাথায় আসেনি ইঙ্গিত ব্যাপারটা কি হতে পারে। তো ও ইঙ্গিত দিয়ে বাক্য রচনা লিখে এসেছে, ছাড়েনি। তো কি লিখে এসেছে আমি বলছি আপনাদের, আমি একটি বড় ইঙ্গিত করেছি। আমি এটা পড়ে এত হেসেছি, মানে আমি একটি বড় ইঙ্গিত করেছি, ঠিক আছে, যাই হোক, মানে লিখেছে তো ওটা লিখেছে, এটাই যথেষ্ট। কোদাল মানে স্পেলিং এখনো অনেক মিস্টেক হচ্ছে, আস্তে আস্তে হবে, মানে ঠিক করবে আর কি। এমনিতেও সবকিছু তো যখন ইংলিশ, আমাদের যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সমস্ত কিছু বাংলায় ছিল, সেজন্য আমাদের মানে যে বেঙ্গলি যে স্পেলিং অত মিস্টেক হতো না, ওরা তো সবকিছু ইংলিশে, শুধু বাংলাটাই বাংলায়, তো সেই জন্য ওদের প্রবলেম হয়েছে। যাই হোক, আমি একটি বড় ইঙ্গিত করেছি। আর একটা নদী, তুই গ্রাহণ কেন লিখেছিস, এই যে কি করছে তো, গ্রহণ গয়রফলা হন, ওর জায়গাটা আকার দিয়ে দিচ্ছে, গ্রাহণ করে দিচ্ছে, ওখানে হাফ নাম্বার করে চলে যাচ্ছে। তো এইভাবে সিলি মিস্টেক গুলো করে করে ও নাম্বারটা কমাচ্ছে। যাই হোক, বাকি ভুলভাল লেখেনি, বাকি সব ঠিকই লিখেছে দেখছি। নদীকে ঘুম পাড়িয়ে আমি একটা ওই লুক ক্রিয়েট করলাম আর কি। এই শাড়িটা সেদিনে পোশাক আশাক থেকে বললাম না নিয়েছি, তো ওই শাড়িটার সাথে লুক ক্রিয়েট করেছি। এটা শর্টস হয়তো কালকে সকালবেলা আপলোড করবো আই গেস, দেখা যাক। তো সমস্ত ডিটেলস দিয়ে দেবো। হালকা করে একটা বানও করেছি, লো বান। এর সাথে একটা ধ্যাবড়া টিপও পরেছিলাম, বাট সামহাও আমার সাথে টিপ যাচ্ছিল না, খুলে দিয়েছি তাড়াতাড়ি। বাট দুটোরই ফটো শেয়ার করবো, টিপ পরে না টিপ না পরে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি এখন মেকআপ ফেকআপ তুলে যাই, একটু হেঁটে আসি, নদীর টিচার আসবে। আজকে আর জেগে থেকে না চা খেতে ইচ্ছা করলো না, দুজনে আমি আর নদী এই মুসাম্বি জুসটা করে খেয়েছিলাম। মুসাম্বিটা মিষ্টি ছিল, বাট সামহাও কিরকম একটু তেতো তেতো লাগছিল। আমার সেই সময়ের পারফেক্ট ইউটিলাইজেশন, ম্যাম চলে এসেছি। আর এই যে 1 ঘন্টা আমার হাতে আছে, এই সময় মাশরুমটা রান্না করে নেবো রাত্রেবেলার জন্য, ফ্রাইড চিলি মাশরুম। যদিও না আজকে আমি একটা ডিজাস্টার করেছিলাম, সেটা কি বলে দিই, মাশরুমগুলো কেটেছিলাম সুন্দর করে, ঠিক আছে, বাট এর মধ্যে জেনারেলি ওই কর্নফ্লোর তারপরে ময়দা এসব দিই, বাট আজকে না আমি ওই পকোড়া মিক্সটা দিয়েছিলাম, যেটা দাদাভাই কটক থেকে আনে, তো টেস্ট একটু অন্যরকম হয়েছিল। রান্নাঘরে ঢুকলাম ফ্রাইড চিলি মাশরুম বানাবো বলে, ওটা আমার শ্বশুর বসে এলেন, উনি চা করবেন এখন, তো সেই জন্য আমি একটু ভাবছি এই টাইমটা
একটু হেঁটে নিই। আজকে আর কাউকে ডাকিনি, সবাই টায়ার্ড, পূজাও টায়ার্ড, সুস্মিতা হয়তো টায়ার্ড। তো আমি একাই বেরিয়েছি 2 রাউন্ড লাগিয়ে তারপরে আবার চলে যাব রান্না করতে, কারণ মাশরুম বানাতে একটু টাইম লাগবে, ওগুলো সব ভাজতে হবে ব্যাটারে ডুবিয়ে। চা করে বাবা উপরে উঠে যেতেই আমি শুরু করলাম মাশরুম কাটা। মাশরুমগুলোকে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে অল্প একটু নুন আর ওই পাকোড়া মিক্সটা মিশিয়েছি। তো এই পাকোড়া মিক্সটা বলে দিই, এটা একটু অদ্ভুত ওই উড়িয়া টাইপের ফ্লেভার আছে, ওই মানে হয় না একটু কারি পাতা রসুন ফসুনের ফ্লেভার আছে। তো সেই জন্য বলে দেবো এটা না মানে ওই ফ্রাইড চিলি মাশরুমের সাথে একদম এই ব্যাটারটা যাবে না, এইটা যাবে বলে দিচ্ছি এটা চিকেন 65 বা মানে মাশরুম 65-এ খুব ভালো যাবে। তো এরপর থেকে এই ভুলটা আমি জীবনেও করবো না। আর একটা কথাও আমি রিয়েলাইজ করেছি যে বাইরে গিয়ে আমরা যখন ফ্রাইড চিলি মাশরুম খাই ওটার অদ্ভুত একটা সুন্দর টেস্ট ছাড়ে না, তো ওই মাশরুমটাকে না ডিমের গোলায় বা ডিমের ব্যাটারে মানে ডুবিয়ে ভাজে। এরপর থেকে আর জীবনেও নিরামিষের দিনে ওই ফ্রাইড চিলি মাশরুম খাওয়া যাবে না। আমি ওই গন্ধটা পেয়েছি বলেই এখন আমার মাথায় স্ট্রাইক করলো যে আমরা যতবার করি বাড়িতে ওই ততবার তো এত সুন্দর হয় না, কেন ওখানে কি একটা অদ্ভুত সুন্দর লাগে। তো ব্যাপারটা এটাই, ওরা ডিমের গোলায় মানে ডিম কর্নফ্লাওয়ারের ব্যাটারে গুলিয়ে এইটা ভাজে মাশরুম বা যে কোনো পাকোড়া ভাজে, সেই জন্য এত টেস্ট হয়। আর এই পাকোড়া মিক্সটার ভেতরে না নুনের পরিমাণ খুব কম, তাই পরিমাণ মতো নুনটা দিতেই হবে। আর এটা যেহেতু ওই টেস্টটা না একটু মানে ওই খাট্টা খাট্টা টাইপের, একটু টক টক টাইপের, তো টকটা ব্যালেন্স করার জন্য আমার মনে হয় অল্প একটু চিনিও দেওয়া দরকার, নাহলে ভালো লাগবে না, ওই জাস্ট কয়েক দানা। এরপরে কড়াই গরম করে মাশরুমটা ছেড়ে দেবো। বাট জানি না এটা কী প্রবলেম হয়েছিল, আমি গরম করার পরেই দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও না চিটিয়ে যাচ্ছিলো পুরো, লাস্টের দিকে এত বাজে অবস্থা হয়ে গেছিলো, মাশরুম থেকে পুরো ব্যাটার ছেড়ে আলাদা হয়ে গেছিলো। আমি জানি না কী প্রবলেম হয়েছিল, আমার করার প্রবলেম না জানি না, ভগবান জানে। তো এরম করে না 3টে রাউন্ড আমি ভেজেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, দেন থার্ড রাউন্ড, সব একসাথে ভাজতে গেলে জড়িয়ে জড়ঘণ্ট হয়ে যাচ্ছিলো। এরকম করে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, বাট আলটিমেটলি হয়নি, এগুলো সেই স্টিক করে গিয়ে ব্যাপারটা বিচ্ছিরি লাগছিল। তো ঠিক আছে, এরমভাবেই হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে যথারীতি এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ ভাজবো, ক্যাপসিকাম ভাজবো, লঙ্কা ভাজবো, ভেজে একসাথে সস দিয়ে মিশিয়ে দেবো। আগের দিন আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কী কী সস ইউজ করি এই ধরনের রান্নার ক্ষেত্রে, তো আমি এখানে গ্রিন চিলি সস ইউজ করি, রেড চিলি সস ইউজ করি, সোয়া সস, টমেটো কেচাপ, ভিনিগার, আর একটা এক্সট্রা সস ইউজ করি, সেটা হচ্ছে গার্লিক সোয়া সস, না গার্লিক সস না, গার্লিক চিলি সস। আগের বারই আমি বিগ বাস্কেট থেকে এগুলো অর্ডার করে আনিয়েছিলাম, আর টেস্ট ওয়াইজ বেশ ভালো, খারাপ না। তো এর মধ্যে আপনি কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্স দিতেও পারতেন, যেটা আমি ভুলে গেছি, মানে দিতে পারেন, কিন্তু মাশরুমটা বেশ ভালো খেতে হয়েছিল। আর যেদিন ননভেজ খান সেদিন অবশ্যই এটা ডিমের ব্যাটারে ভিজিয়ে মানে করবেন, তাহলে আরও বেটার টেস্ট আসবে, তখন বুঝতে পারবেন যে তন্দুর পার্কেটটাই আপনি বাড়িতে বানিয়ে ফেলেছেন। তবে কিন্তু ওরা চাইনিজের ক্ষেত্রে একটা জিনিস মাস্ট ইউজ করে, সেটাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, সেটা কি বলুন তো, আজিনামোটো, যেটা খাওয়া তো ভালো না, আমাদের এই ম্যাগির যে মশলা ওর মধ্যে রয়েছে, বাট তবুও বলবো যে ওটা টেস্টটা দারুণ করে। আচ্ছা, এখানে আমার ফ্রাইড চিলি মাশরুম রেডি হয়ে গেছে, একজন তো চোখ বন্ধ করে ফেলেছে। ইনি কেমন পড় লিখে নে ওইগুলো, আমি আর পারবো না মুখে চেঁচাতে চেঁচাতে। নদী এখন কিন্তু বের করবি না, আমি বলে দিলাম, তাহলে আমি মাশরুম দেবো না। তুই পড়ছিস কম, পাতা ছিঁড়ছিস বেশি, ওই দিক দিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে। কি হচ্ছে এটা? ওটা ছিঁড়ে গেল কি করে? মিস্টার মুখার্জিও চলে এসেছে, এরপর সবাইকে খেতে টেতে দিয়ে দেবো আর কি। 8:30 তো বেজেই গেল। তারপরে রাত্রেবেলা নদীকে একটু রিডিং নিয়ে, জানি না ও কখন শেষ করে, এটা আদৌ শেষ করতে পারবে এখন? কত আস্তে আস্তে লিখছিস নদী। 11টার সময় কারেন্ট অফ হয়ে গেল, কি জানে। এমনিতে জেনারেলি হলে কি হয় যে 5-10 মিনিটের মধ্যে চলে আসে, এখনো কিন্তু আসেনি। 11:30 বেজে গেছে, এখনো আসেনি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি এমনি যে ঠান্ডা হয়েছে আমি এমনিতেই ঘুমিয়ে পড়তে পারবো। মেন প্রবলেম মিস্টার মুখার্জি। কালকে তো শুক্রবার, নদী স্কুলে যাবে, বাট কালকে ভাবছি সকালবেলায় তো প্ল্যান সেট তালের বড়া করার, তালের বড়াটা করবো, বাট বিকালবেলা যেহেতু মানে নদীর পরের দিনে স্কুল নেই, তাই ভাবছি কোথাও একটা যাবো, যেখানেই হোক, মানে গড়িয়াহাট ফড়িয়াহাট যাওয়া, মাথা জ্যাম হয়ে গেছে। ওর পড়ার থেকে বেশি আমি পড়ছি মনে হচ্ছে, পড়ার ফিলসটা কাটিয়ে উঠে আবার যদি 10-12 বছর পরে আবার পড়ার মধ্যে ঢুকতে হয়, মানে পাগলা লাগে পুরো। যাই, আবার তো সেই রবিবার থেকে আবার শুরু হবে, এমনি তো ফাঁকে ফাঁকে পড়াশোনা চলতেই থাকবে। শপিং করা মেন ইন্টেনশন আর ভিডিও করা মেন ইন্টেনশন। আমি শর্টস বানাবো ভাবছি, মানে কী কী কালেকশন আছে তার উপরে, কমের মধ্যে কিরম ব্যাগস বা সালোয়ার স্যুট বা শাড়ি বা ধরুন নানান ধরনের হয় না জুয়েলারি ফুয়েলারি, ওর কালেকশনগুলো একটু শেয়ার করবো। তো কি কেউ পূজার হয়তো হবে না, পূজার মাকে নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছে, তো আমাকে বললো যে জানাবো,
যদি আমি তাড়াতাড়ি চলে আসি তো। আর সুস্মিতাকে বলবো কিনা জানি না, কারণ আমি যাব, যদি যাই তাহলে ওই বাসে করে যাবো। ও কি যেতে পারবে বা ওর অভ্যেস আছে আমি সেটা জানি না। পূজারও যদি অভ্যেস নেই আর কি, মানে অভ্যেস ছিল একটা সময় সবারই, আস্তে আস্তে কেটে যায় বিয়ের পর যেরকম হয় বাসে করে যাওয়া। তাও এখানের বাসগুলো না মানে খুবই বাজে পরিস্থিতি আমাদের এখানে বাসগুলো, মানে একে তো বিচ্ছিরি চালাই ঠিক আছে, তারপরে মানে সে একদম পুরোনো প্যাটার্নে যেরকম বাসগুলো হয়, ঠকঠকানি সিট, গেলে কোমর ভেঙে যাবে এরকম আর কি। তো যদি না হয় ওরা দুজন না যায়, আমি আর দিদিভাই যাবো। দিদিভাইকে নিয়ে দিদিভাইকে বলবো ওখান থেকে উঠে পড়তে, আমি এখান থেকে নদীকে নিয়ে চলে যাবো। দিয়ে গড়িয়াহাট শুটপুট কমপ্লিট করে রাত হয়ে যায় মনে করি 8টা, 8:30, 9টা তো বেজে যাবে আরামসে। এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে তালের বড়ার সাথে নিয়ে, কারণ কালকে তালগুলো না করলে তালগুলো পচে যাবে, এমনিতে পুরো পাকা তাল একেবারে যাকে বলে। তো কালকে তালের বড়াগুলো সকালেই করবো, মানে একদম সকালে আমি এক্সারসাইজ করবো, তারপরে তালের বড়া শুরু করে দেবো। কালকে রান্নার দায়িত্ব আছে সুলতা দিকে দেবো। মাছ ফাছ আনবে?